প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি ক্ষমতাধর, ক্ষমতাশালী, নাকি সম্মানিত ব্যক্তি? এক একজন এক একভাবে তার নিজস্ব দৃষ্টি থেকে বলবেন, কিন্তু আমি আমার দৃষ্টি থেকে বলবো তিনি একজন সম্মানিত ব্যক্তি। শুধু দেশে নয়, সারা বিশ্বে, সারা পৃথিবী জুড়ে জ্ঞানীজন, সুধীজন, শিক্ষিতজন, সম্মানিতজন, গোটা পৃথিবী ভরে যে গোটা কয়েক মানুষ পরিচিত, তাদের মধ্যে এবং তাদের থেকে সারা পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরাও যাকে সম্মান করেন, ক্ষমতার ভয় নয়, জ্ঞানী, গুণী, সজ্জন, একজন পরিমার্জিত, পরিশালিত ব্যক্তি হিসাবে পরিচিত তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশি, বাংলাদেশের, যিনি সারা পৃথিবীতে চষে বেড়াচ্ছেন তৃতীয় ও চতুর্থ ধাপের মানুষ, পরিবার, তাদের ভাগ্য উন্নয়ন, জীবন উন্নয়নের জন্য আমি আজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ক্ষুদ্র আকারে কিছু কথা বলবো না। তার নিয়ে আলোচনা সমালোচনা করার মতো জ্ঞান, তার জানবার, তার যে বিশাল ব্যাপকতা, প্রচার প্রসারে সারা পৃথিবী, তার যে পারঙ্গমতা ছড়িয়ে আছে, তার কিছুই আমি জানি না। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাকে নিয়ে দু একটি কথা আমি বলবো। আমার ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কারণ ডক্টর ইউনুসকে আমি ভালোবাসি। এই মুহূর্তে তিনি দেশের দায়িত্ব নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি, গর্বিত হয়েছি, এবং আমার বন্ধু সমাজে বা যেখানেই কথা হয় আমি তাকে সম্মানের চোখে সম্মানিত ব্যক্তি হিসাবেই কথা বলে থাকি। কিন্তু আজকে কথা হচ্ছে কেমন যেন একটি ধোঁয়াশা মনে হচ্ছে। জাতিসংঘ অধিবেশনে ওনার বক্তৃতা আমি নির্বাক হয়ে যতটা না শুনেছি, তার থেকে বেশি দেখেছি মুগ্ধ হয়ে। আমি বঙ্কিম সাহিত্য পড়েছি। জাতিসংঘে তার ভাষণ, তার ভাষার সাবলীলতা, তার শব্দের বুনন, তার বাক্য গঠনের যে শৈল্পিকতা, যে বাংলা ভাষার অভিধান তত্ত্ব, যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, আমি অবাক হয়ে গেছি। টকশো মাঝে মাঝে দেখি, বিভিন্ন পত্রিকার বড় বড় সম্পাদক সাহেবরা কথা বলেন, লেখেন, কিন্তু ভাষার শৈল্পিকতা, বাংলা ভাষার সৌন্দর্যতা, মাধুর্যতা এবং বাংলা ভাষার যে সংযোজকমূলক শব্দ, যে একটি শব্দ ভাঙলে অনেক অর্থ হয়, সেই শব্দর অনেকটা অনুপস্থিত। কিন্তু ডক্টর ইউনুস বাংলা ভাষার এই শব্দ কোথায় পেলেন আমার জানা নেই। তিনি একটি বারও নিচেই তাকালেন না, কোনো নোট নেই, সমস্ত নোট তার মাথার ভিতরে। কিভাবে তিনি এই শব্দ মাথার ভিতরে সঠিকভাবে, সঠিক ধারায় একটির পর একটি নির্ভুলভাবে, জড়তাহীনভাবে বলে গেলেন, আমি নির্বাক হয়ে সেটা দেখেছি। কিন্তু ছোটোখাটো অনেক সমালোচনা হচ্ছে, আমি সেইটা নিয়েই কথা বলতে চাচ্ছি।
বিল ক্লিনটনের আয়োজিত একটি অনুষ্ঠানে মাহফুজ আনাম নামে একটি ছেলেকে তিনি মাস্টার মাইন্ড বলে পরিচিত করে দিয়েছেন। খটকাট আমার সেখানে। মেজর দিলওয়ার সাহেব বলেছেন, আন্দোলনের আগে ব্র্যাক ব্যাংকে কয়েকটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন মাহফুজ আনাম। আপনাদের শাহবাগ আন্দোলনের কথা মনে আছে? শাহবাগ আন্দোলনের সময় আমি ঢাকাতে গিয়েছিলাম। আমি আগেই বলেছি, আমি মাথা নিচু করে চলা মানুষ, কথা রাস্তাঘাটে না বলা মানুষ, কিন্তু আমার স্নায়ু সজাগ থাকে। আমি জানবার চেষ্টা করেছিলাম কারা কোত্থেকে এলো, কিভাবে কি হচ্ছে। এর তত্ত্ব কথা এটাই ছিল, ঢাকাস্থ বড় বড় যে এনজিওগুলো ছিল, ভারত ঘেঁষা, রাশিয়ান ঘেঁষা, এইসব এনজিওদের ডিউটি বন্টন করে দেওয়া ছিল, শিফটিং করে দেওয়া ছিল, কয়টা থেকে কখন পর্যন্ত কোন এনজিওর কতজন লোক শাহবাগে হাজির থাকবেন। ডাক্তার ইমাম সরকার, স্লোগান কন্যা লাকি, এগুলা কিছু পয়সার বিনিময়ে ওই কাজটি করেছে। এর পিছনে কে আছে তারাও বলতে পারবে না, কে তাদেরকে এখানে এনেছিল, কে তাদের খোরাক যোগাত। এনজিওগুলো এর সমস্ত ব্যবস্থা করেছিল এনজিওর অর্থে। এখন মাস্টার মাইন্ড যদি মাহফুজ আনাম হয় এবং ব্র্যাক ব্যাংকে সেটা নিয়ে যদি মিটিং হয়, তাহলে এর মাস্টার মাইন্ড মাহফুজ আনাম নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস? আমার কাছে মনে হয় এর মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনুস। আমেরিকা অনেক আগে থেকেই চেষ্টা করতেছিলেন বাংলাদেশে ঢোকার একটি সুড়ঙ্গ খোঁজার জন্য। সেই সুড়ঙ্গ খোঁজার জন্য শক্ত একটি শাবল ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হয়তো ধরিয়ে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস সেই শাবলটি ব্যবহার করে মাহফুজ আনামকে সুড়ঙ্গ হিসাবে একটি পথ তৈরি করেছেন। সেই পথ ধরেই এই আন্দোলন হলো, এই পটভূমিকা তৈরি হলো এবং পরবর্তীতে এই পরিস্থিতি হলো, যেটার পিছনে কে বা কারা কাজ করেছে জনগণ ততটা ভাবার সময় পায়নি, সুযোগ পায়নি। কিন্তু এই পরিস্থিতির প্রয়োজন ছিল, এটার প্রয়োজন ছিল, এটা শিরোধার্য, এর কোনো বিকল্প ছিল না। জনগণ, জনতা, মানুষ যে পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছিল, তাতে 5ই আগস্টের বিকল্প আর কিছু ছিল না। কিন্তু এর নেপথ্যে খুঁজতে গেলে যেটা বের হচ্ছে, সেই শাহবাগের মতো জামাত ইসলামদের ফাঁসি দেওয়ার জন্য যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, বাংলাদেশে এইবারও 5ই আগস্টের পরিস্থিতি তৈরি করতে গিয়েও যারা ব্যবহৃত হলো, পটভূমি পিছনের কাজ দুজনরাই তাহলে একই এনজিও। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ দেখেন, সিংহভাগ, বড় একটা ভাগ এনজিও ভিত্তিক ব্যক্তিত্ব। তাহলে আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ এনজিও ভিত্তিক, এনজিওদের হাতে আরেক সরকার গঠিত হয়ে আছে গোপনেই, যেটা আমরা জানি না। এনজিওরা অনেকটাই নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ভাগ্য আকাশ। হ্যাঁ, ডক্টর ইউনূস এটা করতে পারেন, তার করার মতো পরিস্থিতি তৈরি করতে বাধ্য করেছে বিগত সরকার। তাকে নিয়ে শেখ হাসিনা যে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন, তার ব্যক্তিত্বের উপর, তার ইমেজের উপরে, যে মানুষটিকে সারা পৃথিবী চেনে, জানে, সম্মান করে, তাকে নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটিয়েছে, এটা দেশের জন্য লজ্জাজনক, বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত ঘৃণ্য একটি উদাহরণ। আর সেই ঘৃণ্য উদাহরণকে ত্বরান্বিত করতেই এই পরিস্থিতি। কিন্তু এর পিছনে যেটা ছিল, যে এনজিও ভিত্তিক তত্ত্ব, এনজিওদের তৎপরতা, সেটা থেকে থেকে বিস্মিত করে।
অনেকগুলো রাজনৈতিক দল দেশে, বড় বড় সংগঠন, কেউ সম্মিলিতভাবে চেষ্টা করেও পারেনি। এর আগে জামাত, বিএনপি, আওয়ামী লীগের দোসর চরমোনাই, আমি ওদের আওয়ামী লীগের জাঙ্গিয়া বলি, আওয়ামী লীগ ওদেরকে জাঙ্গিয়া হিসাবে ব্যবহার করে। চরমোনাই যে পীর, ওনার ওখানে সারা দেশের আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের লোকজন টুপি মাথায় দিয়ে বাকি নিরীহ মানুষদেরকে নিয়ে ওনার ওখানে শো করত। প্রচুর টাকা পয়সা সাধারণ মানুষের, ছাগল বেচাইয়ে, মুরগি বেচাইয়ে, যার যা সম্বল, গোবরের লাঠি বেচাইয়ে, লাউ কদু বেচা টাকা নিয়ে চরমোনাই পীররে দিয়ে কোটিপতিতে পরিণত করেছে জামাতের বিকল্প একটি সংগঠন হিসাবে দাঁড় করানোর জন্য। তার বিরুদ্ধে আজ আওয়ামী লীগ যতই কথা বলুক বা সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলুক, আবার সুযোগ সুবিধা পেলে সে আওয়ামী লীগের কোলের ভিতরে যাইয়া একই খাটে লেপের নিচে শুয়ে পড়বে নিঃসন্দেহে। বড় বড় সংগঠন কেন পারল না, কেন ব্যর্থ হলো, আর এনজিওরা কেন পারে? এই তত্ত্বটি যারা ভাববান, জ্ঞানবান, অনুসন্ধিৎসু ব্যক্তি, যারা গবেষণা করেন, শিক্ষিত মহল, জ্ঞানী মহল, দর্শন ভিত্তিক, তত্ত্বভিত্তিক, উপাত্ত ভিত্তিক তথ্য খুঁজে বেড়ান, আমি তাদের কাছে অনুরোধ করব, বের হোক। এটা প্রয়োজন ছিল, ডক্টর ইউনূসেরও প্রয়োজন ছিল এদেশের, কিন্তু আসল তত্ত্বটা বের হয়ে আসুক আমাদের সামনে। আমাদের কুন কুন গুনগুন ঝুনঝুন পুন পুন মুনমুন শেষ হোক। সাধারণ জনগণ যে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হয়েছে, এর পিছনে মাহফুজা নাম হইতে পারে না। আমি তার কথা শুনেছি ঠিকই, তার অতটা গভীরের জ্ঞান নাই, সে ব্যবহৃত হয়েছে। বাকি ছেলেপেলেগুলোও নাহিদ কিছুটা ভালো কথা বলে, কিন্তু মাহফুজা নামের ভিতরে ততটা জ্ঞান নাই। কিন্তু সেই ছেলেটা ব্যবহৃত হয়েছে, পিছনের থেকে কাজ করেছে, এবং এত বড় একটা আন্দোলন পরিচালনার জন্য অবশ্যই অর্থের যোগান দিতে হয়েছে। সেই অর্থটা এনজিও থেকেই এসেছে, এবং যারা আজ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, হয়তোবা তারা দিয়েছে কিছু অংশ, বাকিটা ডক্টর ইউনূস, কিন্তু সেটা খোলাসা হোক, জাতি জানুক। তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব, তাদের কাছে অবশ্যই আমাদের দায়বদ্ধতা থাকবে। তারা জাতিকে উদ্ধার করেছে আল্লাহ তাআলা, কিন্তু তারা একটি পথ আগলে দিয়েছেন, সাধারণ মানুষকে রাস্তায় বের করে আনতে সক্ষম হয়েছেন। এই আন্দোলন যুগে যুগে, ফ্রান্সে আন্দোলন হয়েছে, ফ্যাসিবাদের জনক মুসোলিনি আন্দোলন করেছিলেন, কিন্তু তারা সরাসরি ক্ষমতায় বসেছেন। এই আন্দোলন জনগণকে সম্পৃক্ত করে হলেও ডক্টর ইউনূস একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন নিজে ক্ষমতায় না থেকে। তার এই অবদান আমরা মনে রাখব, কিন্তু তিনি সত্যটা বলে যাক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।